নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন কখন সুখের হবে এবং কখন সুখের হবে না, অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে ন্যাটাল চার্ট, জন্মছক একটা বিরাট ভূমিকা পালন করে। এখন অনেকেই পরিবর্তিত হয়েছে জন্মছকে, উভয়ের জন্মছকের অর্থাৎ জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে জটক বিচার করিয়ে নেন। কারণ এই জটক বিচার না করলে কিন্তু অনেক ধরনের অসুবিধা হতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সপ্তম স্থানের ভূমিকা কিন্তু অনেক। এই সপ্তম স্থানের অধিপতি গ্রহ কোথায় আছে, কোনো অশুভ অবস্থায় আছে কিনা, পাপ পীড়িত কিনা, এগুলো লক্ষ্য করতে হবে, বা দুস্থানে আছে কিনা। নৈসর্গিক পত্নী গ্রহ শুক্র কি অবস্থায় আছে, ন্যাটাল চার্টে বা জন্মছকে শুভ অবস্থায় আছে কিনা। এই ন্যাটাল চার্ট বিচারের ক্ষেত্রে শুক্রের একটা কিন্তু ভূমিকা আছে। শুক্রের সপ্তম স্থান পীড়িত কিনা, সপ্তম স্থানের অধিপতি পীড়িত কিনা, অশুভ স্থানে আছে কিনা, এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। শুক্রের সপ্তম ভাবকে শুভ থাকতে হবে। শুক্রের সপ্তম ভাব যদি শুভ থাকে তাহলে কিন্তু শুভ ফল মেলার সম্ভাবনা আছে। আরও অন্যান্য জিনিস দেখতে হবে। বৃহস্পতিরও একটা বিরাট ভূমিকা রয়েছে কিন্তু এই বিবাহের ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী কয়েকটা জাতক জাতিকার জন্মছক বিচার করে যা বলেছিলাম তাই হয়েছিল। সেই অনুযায়ী আমি কিছু লিপিবদ্ধ করেছি, আমার খাতায় আমি লিখে রেখেছি। এছাড়া যেহেতু নতুন আত্মীয় হবে, সেই হেতু দ্বিতীয় স্থানকে আমরা অবশ্যই দেখব। দ্বিতীয় স্থানের অধিপতি সেই রকম পাপপীড়িত কিনা সেটাও বিচার করতে হবে। বিচারকালে সপ্তম ভাব, শুক্র এবং শুক্রের সপ্তম ভাব এবং দ্বিতীয় স্থান কিন্তু বিচার করতে হবে। এগুলো শুভ হলে পত্নী ও পতির বিষয়ে অবশ্যই শুভ ফল মিলবে। জন্মছকে ভৌমদোষ আছে কিনা সেটা অবশ্যই লক্ষ্য করতে হবে। আমি কিন্তু গত ভিডিওতে এই ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করেছিলাম। মাঙ্গলিক দোষও কিন্তু বিবাহের ক্ষেত্রে বিরাট ভূমিকা গ্রহণ করে। সংসারে শান্তি থাকবে কি থাকবে না, এই মাঙ্গলিক দোষ এবং ভৌমদোষ কিন্তু বিরাট ভূমিকা নেয়। তাহলে জটক বিচারকালে আমরা লক্ষ্য করব, আরেকটি জিনিস লক্ষ্য করব যে জাতক জাতিকার যদি উভয়েরই মাঙ্গলিক দোষ থাকে তাহলে বিবাহ দেওয়া যেতে পারে। শুক্র সপ্তমপতি কিংবা সপ্তম স্থান বৃহস্পতি যুক্ত বা শুভ গ্রহ যুক্ত যদি হয়ে থাকে তাহলে পত্নী বিষয়ে কিন্তু বেশ ভালো রেজাল্ট দেয়। পত্নী কিন্তু গুণবতী হয়। যদি নারীর জন্মছকে এই যোগ থাকে তাহলে কি হবে, স্বামীর এই গুণগুলো থাকবে। অর্থাৎ জাতিকার জন্মছকে যদি এই যোগটা থাকে তাহলে কিন্তু তার স্বামীর এই গুণগুলো থাকবে, অর্থাৎ গুণবান হবে। সপ্তমপতি পঞ্চমস্ত, লগ্নপতি সপ্তমস্ত, জাতক কিন্তু স্তৈন হবে, অর্থাৎ স্থির বশীভূত হবে। শনি সপ্তমপতি বলবান ও শুভদৃষ্ট হয়। ধরুন শনি সপ্তমপতি, সে যদি বলবান হয় এবং শুভদৃষ্ট হয় তাহলে স্ত্রী কিন্তু পতির অনুরক্তা হবে, তাদের কিন্তু মিল মহব্বতটা থাকবে। সপ্তমে চন্দ্র শুক্র, যে সমস্ত জাতকের সপ্তমে চন্দ্র এবং শুক্র এক ঘরে থাকে তাদের বহু স্ত্রী হবে। এছাড়া সপ্তমে যদি বুধ ও বৃহস্পতি থাকে তাহলে কিন্তু বহু স্ত্রী হওয়ার যোগ আছে। নারীর সপ্তমে চন্দ্র এবং শুক্র যদি একই ঘরে থাকে
নারীর জন্মছকে যদি চন্দ্র শুক্র একই সঙ্গে থাকে, সেই নারী কিন্তু চরিত্রবতী হবে না, চরিত্র ভ্রষ্টা হয়, পতির সুখ বিঘ্নিত হবার আশঙ্কা থাকে। এছাড়া দ্বিতীয় পতি দ্বিতীয় থাকলে, লগ্নপতি যদি লগ্নে থাকে, অথবা তৃতীয় থাকে, অথবা ষষ্ঠে থাকে, তাহলে কিন্তু তাদের দ্বিভার্যা যুক্ত হওয়ার যোগ থাকে। অর্থাৎ দ্বিভার্যা যোগ মানে দ্বিতীয় মানে দুটো বইয়ের যোগ বা দুটো বিয়ের সম্ভাবনা থাকে। অথবা অষ্টমপতি লগ্নে এবং সপ্তমে থাকলে কিন্তু এই যোগ হওয়ার সম্ভাবনা। সপ্তমে যদি একাধিক পাপগ্রহ থাকে তাহলে কি হবে, কিংবা রাহু কেতু যদি থাকে তাহলে কি হতে পারে, দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে না। শুক্র ষষ্ঠপতি হয়ে সপ্তমা অষ্টমে থাকলে কি হবে, বিবাহিত জীবন সুখের হয় না। অষ্টমে শনি থাকলে স্ত্রী জাতিকার দাম্পত্য জীবন কিন্তু সুখের হয় না। স্ত্রী জাতিকার অষ্টমে যদি শনি থাকে, এগুলো কিন্তু সত্যি ঘটনা। এগুলো আমি কিন্তু যাদের যাদের বলেছি তাদের তাদের কিন্তু তাই তাই হয়েছে। এগুলো আমার অভিজ্ঞতা প্রসূত ফল। অষ্টমে শনির কথা বললাম, অষ্টমে শুক্র থাকলেও কিন্তু একটা ভালো যোগ সৃষ্টি হয়। জাতিকার কিন্তু সম্ভ্রান্ত এবং প্রতিষ্ঠা সম্পন্ন পরিবারে বিবাহ হতে পারে। সপ্তমপতির সঙ্গে যদি ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে কি হবে, স্ত্রী বন্দা হতে পারে। এটা কি বোঝা গেল? সপ্তমপতি এবং শুক্র মিলিতভাবে যদি ষষ্ঠে থাকে তাহলে স্ত্রী বন্দা হতে পারে, অর্থাৎ তাদের বাচ্চা টাচ্চা না হওয়ার ওই জাতিকার সম্ভাবনা। ব্রহ্মদোষের কথা তো বললাম, ব্রহ্মদোষ বা মাঙ্গলিকের দোষের কথা তো বললাম, দেখেই নিতে হবে এবং বিচার করতে হবে এবং এগুলোর প্রতিকার বিধান করতে হবে। শুক্র যদি নিচস্থ বা অস্তমিত হয় তাহলে কিন্তু বৈবাহিক জীবন শান্তির হয় না। সপ্তম এবং চতুর্থ ভাব, সপ্তম এবং চতুর্থ ভাব দুটোই যদি পাপযুক্ত হয় তাহলে কিন্তু বৈবাহিক জীবন শান্তি হয় না। শুক্র মঙ্গল পরস্পর সপ্তমস্ত, শুক্র মঙ্গল, রবি সপ্তমস্ত এবং সপ্তমে সপ্তমপতি নিচস্থ বা অস্তগত হয়। কি বলছে, রবি যদি সপ্তমে থাকে আর সপ্তমপতি যদি নিচস্থ হয় বা অস্তগত হয় বা শত্রু গৃহগত হয় বা পাপযুক্ত হয় তাহলে পতি পত্নীর মধ্যে সদ্ভাব থাকবে না। অনেক সময় বিবাহের পর জাতক জাতিকার ভাগ্যের পরিবর্তন হয়। কোনো জাতকের দেখা গেল সপ্তমপতি, দ্বিতীয়পতি, লগ্নপতি এবং শুক্র যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে, সপ্তমপতি, দ্বিতীয়পতি, লগ্নপতি এবং শুক্র যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে, স্বক্ষেত্রে থাকে, মূল ত্রিকোণে থাকে, তাহলে কিন্তু এদের বৈবাহিক জীবন খুব শান্তির হয়ে থাকে এবং এদের ভাগ্যোদয় হয় বিয়ের পর। পক্ষান্তরে যদি নিজ ক্ষেত্রে নিচস্থ, পাপযুক্ত বা পাপদিষ্ট হয় তাহলে কিন্তু ভাগ্যহানি ঘটে। দ্বিতীয় ও একাদশপতি ক্ষেত্র বিনিময় করলে কিন্তু আবার ভাগ্য উন্নতি হয়ে থাকে। অর্থাৎ দ্বিতীয় পতি এবং একাদশপতি একে অপরের জায়গা চেঞ্জ করে বসে আছে, তাহলে কিন্তু ভাগ্য উন্নতি হবে। চাকুরি করবে অনেক জাতকের তার স্ত্রী দেখবেন চাকরি বাকরি করে। এটা কি যোগের ক্ষেত্রে হয়ে থাকে, কি যোগ থাকলে এটা হতে পারে, সপ্তমপতির যদি দশম এবং একাদশ ভাব শুভ থাকে, বলবান থাকে, তাহলে কিন্তু সেই জাতকের স্ত্রী কিন্তু চাকরি করবে এবং মান মর্যাদা যুক্ত হবে। অনেক সময় দেখা যায় জাতকের স্ত্রী অভিনয় জগতের সঙ্গে যুক্ত, অথবা কোনো শিল্পী জগতের সঙ্গে যুক্ত, অথবা গায়িকা, এই রকম জাতিকার সঙ্গে বিবাহের ক্ষেত্রে
জাতকের কি কি শুভ থাকা প্রয়োজন? সপ্তম ভাবের উপরে শুক্র ও চন্দ্রের যদি প্রভাব থাকে, শুক্র এবং চন্দ্রের যদি প্রভাব থাকে, ওই ওই জাতকের জন্মছকে সপ্তম ভাবের উপরে শুক্র এবং চন্দ্রের যদি প্রভাব থাকে, এমনকি শুক্র এবং চন্দ্র দুটি গ্রহকেই শুভ থাকতে হবে, এছাড়া তো সপ্তম পতিকে শুভ থাকতেই হবে। এই ক্ষেত্রে তাদের স্ত্রীর তাদের স্ত্রী সাধারণত গায়িকা হয়, অভিনেত্রী হয়, শিল্পী হয়। এটা নিশ্চয়ই বোঝা গেল। এইবার আরও একটা জিনিসের উপর নির্ভর করে জাতক জাতিকার প্রজনন ক্ষমতা। জাতকেরও অনেক সময় প্রজনন ক্ষমতা বা পরিবারে পরিবারের ক্ষেত্রে দেখা গেল সন্ততি তাদের হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু উভয়েরই ভুল ত্রুটি থাকতে পারে। উভয়েরই জন্মছক বিচার বিশ্লেষণ করতে হবে। শুধুমাত্র জাতিকার বিশ্লেষণ মানে তার স্ত্রী মানে ন্যাটাল চার্ট বা জন্মছক বিচার বিশ্লেষণ করলে হবে না, জাতকেরও ন্যাটাল চার্ট জন্মছক বিচার বিশ্লেষণ করতে হবে। তাহলে জাতকের এই প্রজনন ক্ষমতা সঠিক থাকবে কখন? আমরা কি দেখে বিচার বিশ্লেষণ করি? আমরা দেখি সিংহ রাশি এবং রবির, সিংহ রাশি ও রবি, তুলা রাশি ও শুক্র বলবান আছে কিনা, পঞ্চম স্থান এবং পঞ্চম পতি বলবান আছে কিনা, সপ্তম স্থান সপ্তম পতি বলবান আছে কিনা, এগুলো বিচার বিশ্লেষণ করতে হবে। আর জাতিকার ক্ষেত্রে কি বিচার করতে হবে? তাদের জরায়ুর দোষ আছে কিনা সেটা দেখতে হবে। নারীর জন্মছকে চন্দ্র এবং মঙ্গল শনি দ্বারা যদি পীড়িত হয় সম্ভাবনা থাকে, তাহলে লক্ষ্য করতে হবে। যদি পীড়িত থাকে এর প্রতিকার বিধান করতে হবে। রবি শনি বা মঙ্গল সপ্তমপতি হয়ে দুস্থানগত হলে জরায়ুর রোগ হয়, দেখতে হবে। রবি শনি পীড়িত অবস্থায় আছে কিনা, অথবা মঙ্গল পীড়িত অবস্থায় আছে কিনা। সপ্তমপতি, এরা যদি সপ্তমপতি হয়ে দুস্থানগত হয় তাহলে কিন্তু তার জরায়ু সমস্যা থাকবে। বোঝা যায়নি? নিশ্চয়ই বোঝা গেছে। রবি শনি এবং মঙ্গল এরা সপ্তমপতি হয়ে যদি দুস্থানগত হয় তাহলে কিন্তু ওই জাতিকার জরায়ু সমস্যা থাকবে, এরও অবশ্যই প্রতিকার বিধান করতে হবে। সন্ততির ক্ষেত্রে এই বিবাহ জীবনের সুখ অনেকটাই নির্ভর করে। নারীর প্রজনন শক্তি কন্যা রাশি ও বুধ, তুলা রাশি এবং শুক্র এগুলো কিন্তু বলবান আছে কিনা দেখতে হবে। পঞ্চম স্থান পঞ্চম পতি, সপ্তম স্থান সপ্তম পতি এগুলো বলবান আছে কিনা এগুলো কিন্তু দেখতে হবে। পঞ্চম ভাব ও পঞ্চম ভাবের অধিপতি, পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে বা শুভ কোনো গ্রহ দ্বারা দিষ্ট হয় ও বলবান আছে কিনা এগুলোর কিন্তু বিচার বিশ্লেষণ অবশ্যই করতে হবে। বৃহস্পতিও কিন্তু শুভ বলবান অবস্থায় থেকে পঞ্চম স্থানকে শুভভাবে দৃষ্টি দিচ্ছে কিনা, এক্ষেত্রে চন্দ্রেরও কিন্তু দৃষ্টি যদি শুভ গ্রহ হয়ে থাকে এবং দৃষ্টি যদি শুভ হয় মানে শুভদৃষ্ট থাকে, মানে শুভ গ্রহের যদি শুভদৃষ্ট থাকে, অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র বলশালী এবং থাকতে হবে। বৃহস্পতিকেও স্বক্ষেত্রে থাকতে হবে বা চন্দ্রকে স্বক্ষেত্রে থাকতে হবে, দেখতে হবে এরা পীড়িত আছে কিনা। এরা যদি সপ্তম পতিকে দৃষ্টি দেয়, পঞ্চম পতিকে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু বৈবাহিক জীবনে শান্তি আসতে পারে এবং সন্ততির ক্ষেত্রে শুভ ফল মিলবে। লগ্নপতি পঞ্চমস্ত ও পঞ্চমপতি বলবান হলে সন্তান লাভের সম্পর্কে ভাবনা থাকে না। লগ্নপতি যদি পঞ্চমস্ত হয়, পঞ্চমপতি যদি বলবান থাকে তাহলে সন্ততির কিন্তু ক্ষেত্রে চিন্তা থাকে না। পঞ্চমে বৃহস্পতি যদি জাতকের জন্মছকে থাকে, দেখো একটা কথা আমি বলি, পঞ্চমে জাতকের ক্ষেত্রে
পঞ্চমে যদি বৃহস্পতি থাকে শুভ ফল মিলবে না, কারণ পঞ্চমে জাতকের ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতি নিষ্ফলা হয়। সুতরাং সন্তান সন্ততির ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হয়, হলেও বাচ্চা কাচ্চা একটা হয়, সন্তান সন্ততি একটা হয়। জাতিকার ক্ষেত্রে কিন্তু যদি পঞ্চমে বৃহস্পতি এবং শুক্র থাকে তাহলে কিন্তু খুব শুভ ফল মিটবে, বহু পুত্রবতী হয়ে থাকে। কিন্তু এখনকার দিনে তার বহু পুত্রবতী হয় না, তবে সন্তান সন্ততির জন্মানোর ক্ষেত্রে এই জাতিকার কোনো অশুভ লক্ষণ পরিলক্ষিত হয় না। পঞ্চমপতি দুস্থান নিচস্থ অস্তগত রাহুর সঙ্গে থাকলে কিন্তু সন্তান লাভ হবে না। পঞ্চমপতিকে অবশ্যই শুভ অবস্থায় থাকতে হবে, নচেত বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষেত্রে একটা বিরাট সমস্যা দেখা দেবে। সন্তান সন্ততি না থাকলে অধিকাংশ পরিবারে অশান্তি হয়। সপ্তম স্থানে শনিদৃষ্ট মঙ্গল নারীর কিন্তু গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। নারীর পঞ্চমে রবি, নারীর মানে জাতিকার জন্মছকে যদি পঞ্চমে রবি থাকে তাহলে কিন্তু প্রথম পুত্র মারাও যেতে পারে, নষ্ট হয়। পঞ্চমস্থ রবি সক্ষেত্রে না থাকলে কিন্তু গর্ভপাত হয়। একাদশ ভাব নারীর গর্ভভাব নির্দেশ করে, একাদশ ভাব কিন্তু নারীর গর্ভভাব নির্দেশ করে। সুতরাং একাদশ ভাবটাও শুভ থাকা প্রয়োজন। একাদশ যদি দুর্বল হয়, দুস্থানস্থ হয়, তাহলে কিন্তু এই বাচ্চা হওয়ার ক্ষেত্রে বাধা আসবে। সন্তান জন্মালে সে দুর্বল হতে পারে। অনেক জাতিকার বন্ধা যোগ থাকে, বিবাহের পর তাদের সন্তান সন্ততি হয় না। শনি এবং মঙ্গলের কিন্তু এখানে ভূমিকা রয়েছে। শনি বা মঙ্গল ক্ষেত্রে যদি লগ্ন হয় এবং ওই লগ্নে যদি চন্দ্র শুক্র থাকে আর সেই সঙ্গে যদি পঞ্চমে পাপগ্রহ থাকে তাহলে কিন্তু এই বন্ধাযোগ অবশ্যই থাকবে। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করতে চাইছি। অনেক দীর্ঘ সময় ধরে আলোচনা হয়ে গেল। আশা করি আপনারা আমার এই ভিডিও পছন্দ করবেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এটা আমি কিন্তু আপনাদের কাছে আশা করছি। এই ভিডিওটার যে কন্টেন্ট নিয়ে আজকে আমি আলোচনা করলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এই আশা রেখে আপনাদের সবাইকে শুভকামনা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানাচ্ছি। আরেকটি কথা, আমার ডেসক্রিপশান বক্সে আপনারা ফোন নম্বর পেয়ে যাবেন। আমি এই সমস্ত প্রতিকার বিধান করে থাকি, বিভিন্ন কবচ দিয়ে থাকি, এমনকি পাথর পর্যন্ত দিয়ে থাকি যার যা প্রয়োজন।